ধরুণী জুড়ে সন্ধ্যা নামার পূর্বাভাস, পশ্চিমা আকাশে হেলে পড়েছে সূর্যিমামা, আকাশটা তখন লাল বর্ণ ধারণ করেছে। পাখিরা নিজ গৃহে যাচ্ছে, প্রকৃতি জুড়ে বিষণ্ণতা। ফাবিহা, মেয়েটা বড্ড চতুর ছিল, দেখতে আহামরি সুন্দরী ছিল না, শ্যাবর্ণের টানা চোখের শ্যামকন্যা ছিল। মেয়েটা তখন সবে ভার্সিটিতে উঠেছিল, বাবা আর মায়ের চাপে পড়ে আহির মির্জাকে বিয়ে করেছিল, তবে হৃদয় মাঝারে ঠাঁই দিতে পারেনি। দিবে কেমন করে তার হৃদয়ে যে অন্য কারো রাজত্ব। তবে মেয়েটা ছিল বেশ শক্তপোক্ত, বিয়ে করেছে, সংসার করেছে, আহিরকে স্বামীর অধিকার দিয়েছে, তবে দেয়নি মন। তবে সময় বহমান কেটে যায়, 2 বছর, 2 বছরে বদলে যায় সবকিছু। জন্ম নেয় ফুটফুটে একটা কন্যা সন্তান, সেদিন ছিল বর্ষণের দিন। প্রকৃতি জুড়ে তখন তুমুল বর্ষণ। সৃষ্টিকর্তা বোধহয় সেদিন ভীষণ খুশি ছিলেন, তাইতো ছোট্ট আহ্লাদী সেদিন দুনিয়ার আলো দেখতে পেয়েছিল। আহির বড্ড ভালোবেসে মেয়েটার নাম দিয়েছিল আহ্লাদী। আহ্লাদী যখন 3 মাসের বাচ্চা একটা মেয়ে, ফাবিহা তখন পাষাণ মানবী হয়ে ছোট্ট মেয়েটাকে ফেলে সাদরে গ্রহণ করে মৃত্যুকে। আহির সেদিন কাঁদেনি, একটুও কাঁদেনি, বরং মৃদু হেসে ফাবিহার লাশের পাশে দাঁড়িয়ে বলেছিল, শুনছ ফাবিহা, তোমার মতো মা যেন এই পৃথিবীর কোনো আহ্লাদী না হয়। তবে তোমার মতো প্রেমিকা যেন প্রতিটা মেয়ে হয়, যে তার প্রেমিকের জন্য নিজেই মৃত্যুকে গ্রহণ করে। ভালো থেকো পরপারে। আর হ্যাঁ আখি, রাতে আবার আমার আহ্লাদীকে নিজের মেয়ে বলে দাবি করো না কেমন। ও শুধুই আমার মেয়ে, আমি ওর মা, আমিই ওর বাবা। ফাবিহার লাশের পাশে ছোট্ট একখানা নীল চিরকুট পেয়েছিল, আহির আজও সেই চিরকুটখানা রেখে দিয়েছে। অপ্রিয় আহ্লাদী, বাবা। অপ্রিয় কেন বললাম জানেন? কারণ আমার প্রিয় তো নেই, সে তো আমার উপর অভিমান করে চলে গেছে কবরে। জানেন আহ্লাদী, বাবা, আমি খুব পাষাণ, যেই মেয়েটাকে জন্ম দিলাম তার জন্যও মায়া লাগল না। লাগবে কেমন করে, যেই গর্ভে আমার প্রিয় পুরুষের সন্তান ঠাঁই পায়নি, সেই গর্ভে আপনি আহির মির্জার সন্তান ঠাঁই পেয়েছিল, তাই হয়তো মায়া লাগেনি। তবে হ্যাঁ, মেয়েটার চেহারা দেখলে বুকটা মুচড়ে ওঠে, তাতে অবশ্যই আমি পাত্তা দেইনি। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে ভালোবাসতে পারিনি। আর আহ্লাদীর মুখ দেখলে আমার বড্ড কষ্ট হতো, আমার প্রিয় পুরুষের সন্তান ঠাঁই পায়নি আমার গর্ভে, অথচ আহ্লাদী পেয়েছিল। খুব রাগ হতো বাচ্চা মেয়েটাকে দেখলে, তবে কেমন যেন লাগত মেয়েটার মুখপানে চাইলে। যাই হোক, আসল কথায় আসি, এবার আমায় যেতে হবে, আমার মিরাজ যে আমার জন্য অপেক্ষা করছে। জানেন কতদিন মানুষটাকে দেখি না, তার মুখে ভালোবাসি ফারাহ পাখি শুনি না, তার বুকের বাপাজরের গন্ধ নাকে পাই না, খুব মনে পড়ে তাকে। জানেন আহির, আমার বিয়ে হয়ে গেছে শুনে মানুষটা নিজের জীবন দিয়ে দিয়েছে, অথচ আমি 2 বছর ধরে সংসার করছি। মিরাজ না খুব রাগ করেছে, আমি বরং জলদি যাই, তার রাগ ভাঙাতে হবে তো নাকি। আর হ্যাঁ, আপনি ভালো থাকবেন আহির, আপনি খুব ভালো। আর হ্যাঁ আহ্লাদী, জন্য ভালো দেখে একটা মা নিয়ে আসবেন। আমি তো ভালো মা হতে পারলাম না, আমি খুব খারাপ মা, খুব খারাপ বউ। কিন্তু শ্রেষ্ঠ প্রেমিকা না, শ্রেষ্ঠ প্রেমিকা না, নয়তো কেন আমার প্রেমিক আজ বেঁচে নেই। আমি বোধহয় ব্যর্থ মানবী, তাই না আহির? ইতি। ফারাহ। আহিরের চোয়াল শক্ত হয়ে এলো, রাগে মাথা তরতর করে কাঁপছে, জ্বলন্ত সিগারেট খানা হাতে পিষে ফেলল, পকেট থেকে গ্যাস লাইটার খানা বের করে পুড়িয়ে দিল নীল চিরকুটখানা। মৃদু বাতাসে উড়িয়ে দিল ছাই হয়ে যাওয়া চিরকুটখানা। পাপা। শান্ত শিথিল কক্ষে ছোট্ট আহ্লাদী কণ্ঠে আহির পিছু ফিরে চাইল, ছোট্ট মেয়েটার গায়ে পিচ কালারের একখানা ফ্রক, কাঁচ সমান চুলগুলো ঝুটি করা, চোখে তার রাজব্যের ঘুম। মেয়েটা আবারও ঘুম ঘুম কণ্ঠে বলল, পাপা তুমি ঘুমাওনি? আহির ফ্লোরে হাঁটু গেড়ে বসে আহ্লাদীকে কোলে তুলে নিল, মেয়েটা বাবার কাঁধে মুখ গুছে ফিসফিস করে বলল, পাপা আমার আম্মু চাই, তুমি আমাকে মা এনে দিবে না? আহির ফের কিছু বলতে যাবে, তবে বলল না, মেয়েটা ঘুমিয়ে গেছে। গাটা কেমন গরম গরম হয়ে আছে, আহির চিন্তিত হয়ে মেয়েটাকে বিছানায় শুইয়ে দিল। জ্বর আসছে, আহির জলপট্টি দিয়ে দিল, মেয়েটা পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। ধরুণী জুড়ে আলো ফুটছে, পাখিরা সব আকাশ জুড়ে নেচে বেড়াচ্ছে। পূর্ব আকাশে সূর্য মামা উকি দিচ্ছে। মাইরা ফ্রেশ হয়ে তানিশা রুমে গেল, মেয়েটা বোধহয় মাই ঘুম থেকে উঠেছে। বিছানায় বসে আছে চুপচাপ। তানিশা। হু, তুমি মাইরা? হ্যাঁ আমি ফ্রেশ হয়েছ? হু। খাবে চলো, আজ কলেজ যেতে হবে, পরশু থেকে পরীক্ষা কিন্তু। তানিশা চুপচাপ শুনল, সবকিছু বলল না। কি হয়েছে তানিশা, তোমার শরীর খারাপ লাগছে? না আমি ঠিক আছি মাইরা, তুমি যাও।
আর আমি যাব তো আজ কলেজে। তোমার সাথে নিবে আমাকে? মাইরা ফ্যাফ্যাল করে চেয়েছিল, মেয়েটাকে আজ অন্য রকম লাগছে। মাইরা ঘাটল না হু বলে নিজ রুমের দিকে পা বাড়াল। আপা তুই এভাবে সেজেগুজে কোথায় যাচ্ছিস? নীলিমা চোখে কাজল দিতে দিতে বলল, কলেজে। আচ্ছা এবার বল আমাকে কেমন লাগছে? নুরানি চাইল নীলিমার পানে, গাঢ় নীল জর্জেট গাউন, তার সাথে লম্বা চুলগুলো বিনুনি করা, মুখে কৃত্রিম সাজ। নুরানি স্কুলের ব্যাগে বই রাখতে রাখতে মুখ টিপে হেসে বলল, হায় আমি যদি তোর মতো জামাই সহ রেডিমেড বাচ্চা পেতাম। চুপ করবি তুই? না করব না। আপা তুই চালিয়ে যা, আমি তোর পাশে আছি। জানিস আপা তোর না হওয়া মেয়ে মানে, তোর পেটে যাওয়ার আগেই তোর সতীনের পেটে চলে যাওয়া মেয়েটা কিন্তু হেব্বি কিউট, দেখলেই চুম্মা দিতে মন চায়। নূর, চুপ করবি? ছেহ আপা তুই সত্যি বোকা রে, নয়তো এখনও ক্রাসকে পটাতে পারলি না। নূর উনি আমার ক্রাস নয়, ভালোবাসা। সে তুই যাই বলিস না কেন দ্রুত বিয়ে করে বাড়ি থেকে বের হ। চুপ একদম আমার পেছনে লাগবি না, নয়তো তোকে পেট উঁচু টাকলু মামার কাছে বিয়ে দিব। আহারে আমার টাকলু মামাকে একবার বাড়িতে এনে তো দেখো শোনা। নীলিমা মুখ বাঁকিয়ে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা ধরল। আইউ ওকে? হুম ঠিক আছি। পড়লে কিভাবে? মাইরা তন্ময়ের পানে চাইল। এই তো কিছুক্ষণ আগে তানিশার রুম থেকে আসার সময় মেঝেতে পা পিছলে শটান হয়ে পড়ে গেল। ঠিক আছো তুমি? দেখি কোথায় লেগেছে। না, লাগেনি। আমি যাচ্ছি, আমার কলেজ আছে। মাইরা কিছু শুনল না, দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা ভিড়িয়ে দিল। ইস কোমরের হাড্ডি গুড্ডি বোধ হয় ভেঙ্গে গেছে। তখন তন্ময়ের সামনে ভাব দেখাতে বলেছে লাগেনি, এখন হাড়ে হাড়ে ব্যথা টের পাচ্ছে। মাইরা কিছুক্ষণ কোমর ডলতে ডলতে ওয়াশরুমে গিয়ে কলেজ ড্রেস পরে নিল, সাদা ড্রেসের সাথে ব্লু ক্রস বেল্ট লাগিয়ে চুলে বিনুনি করে নিল। অতঃপর ব্যাগ কাঁধে নিয়ে তানিশাকে সঙ্গে নিয়ে হাঁটা ধরল কলেজের দিকে। সময়টা তখন মধ্যাহ্নের লগ্ন। কলেজের মাঠে মাইরা, নীলিমা বসে আছে নরম দুর্বা ঘাসে। তানিশা খানিকটা দূরে বসে বই পড়ছে। নীলিমা হাসতে হাসতে মাইরার কাঁধে মাথা রেখে বলল, এই মারু একটা ড্রামা দেখবি? কিসের ড্রামা? আগে দেখতো নাকি? নীলিমা ব্যাগ থেকে ফোন বের করে কল করল কাউকে। কিরে কাকে কল দিচ্ছিস? আরে চুপ চুপ, কথা বলিস না। কিছুক্ষণের মধ্যেই কল রিসিভ করল আহির। নীলিমা মুখে ওড়না চেপে সালাম দিল। আহির গম্ভীর কণ্ঠে সালামের উত্তর দিল। কেমন আছো জানেমান? নীলিমার এহেম প্রশ্নে আহির খানিকটা অবাক হল বোধ হয়, গম্ভীর কণ্ঠে বলল, হু আর ইউ? কোল স্যার, সরি ফিউচার জামাই কোল। মাথা ঠান্ডা করুন, এত দ্রুত রেগে গেলে হবে, আগে শুনুন তো নাকি? জাস্ট শাট আপ। নীলিমা খানিকটা ভয় পেল, বুকে থুতু দিল। মাইরা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। বলছিলাম কি জান, তুমি দেখতে হেব্বি কিউট। তোমার হাইটা মাশা আল্লাহ, যদিও ভার্জিন নয় এতে আমার সমস্যা নেই। আর আল্লাদি তো আমার মেয়ে, তাই না? নীলিমা হয়তো আরও কিছু বলতো, তার আগেই পেছনে থেকে কারো শক্তপোক্ত কণ্ঠ ভেসে এলো। তারপর কি মিস নীলিমা? নীলিমা চমৎকালো, ভরকালো, অবাক হয়ে আহিরের পানে চাইল, অতঃপর মাইরার হাত ধরে দৌড়ে চলে গেল। আহির হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, রাগে তার চোয়াল শক্ত হয়ে গেছে। মাথার রগগুলো কাঁপছে। কত বড় অসভ্য মেয়ে, নিজের টিচার্সকে কল দিয়ে আজেবাজে কথা বলে। নীলু কি হয়েছে, দৌড়াচ্ছিস কেন? আর আহির স্যার তোকে কি বলল? নীলিমা হাঁপাতে হাঁপাতে সব খুলে বলল, মাইরাকে। মাইরা চুপচাপ মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছো। পাজি মেয়ে, আর মানুষ পেলি না, শেষমেশ বিয়াইত্তা বেডার প্রেমে পড়লি? আরে বউ নেই তো? তো এখন তো উনি আনো মেরিড নাকি? মাইরা নীলিমার কাঁধে হাত দিয়ে কিছু বলবে তার আগেই কারো চিৎকারে আত্মা কেঁপে উঠল। পিচ ঢালা রাস্তায় শুভ্র কামিজ পরা মেয়েটা, শরীরটা আপাতত রক্তাক্ত। মাইরা থমকালো, দু পা পিছিয়ে গেল, মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল। দৌড়ে রক্তাক্ত মেয়েটার কাছে গেল। কি আশ্চর্য, খানিকক্ষণ আগে চুপচাপ বসে থাকা মেয়েটা এখন চোখ বন্ধ করে আছে। এই চোখ খুলো তানিশা, প্লিজ তানিশা, চোখ খুলো প্লিজ। নীলিমাও তানিশার হাত ধরে বার কয়েক ডাকল না, মেয়েটার সারা শব্দ নেই। মাইরা কাঁদতে কাঁদতে বলল, নীলু তানিশা চোখ কেন খুলছে না? কি হয়েছে ওর? নীলিমা হুট করে তানিশার হাত ছেড়ে দিল, কাপা কাপা কণ্ঠে বলল, কাঁদিস না মাইরা, ও আর বেঁচে নেই। মাইরা চিৎকার দিয়ে উঠল, সঙ্গে সঙ্গে জ্ঞান হারাল। চৌধুরী নিবাসে আজ আত্মীয় স্বজন হতে পারা প্রতিবেশীতে ভরপুর। সবার মুখে শুধু একটাই কথা, আহারে মেয়েটা এত অল্প বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করবে তা কি কেউ ভেবেছিল? আল্লাহ মেয়েটাকে জান্নাত নসিব করুক। এই মাইরা কথা বল।
কি হয়েছে তোর? নীলিমা কাঁদতে কাঁদতে মাইরার বাহুতে বার কয়েক ধাক্কা দিল, এতেও কাজ হল না। মেয়েটা পাথরের মূর্তির ন্যায় শান্ত হয়ে বসে আছে, আর তার সামনেই তানিশার নিথর দেহখানা। তাহসিন চৌধুরী খানিকটা দূরে দাঁড়িয়ে কাঁদছে। লোকে বলে পুরুষ মানুষদের নাকি কাদা শোভা পায় না, যদিও তাহসিন চৌধুরীও তাই ভাবত, তবে আজ সে বুঝেছে পুরুষ মানুষের কষ্ট হয়, তারাও কাঁদতে জানে, তবে সবার আড়ালে। তাই তো তিনি দু হাতে চোখের পানি মুছে তানিশার হাতখানা ধরল, শান্ত কণ্ঠে বলল, আম্মু ভালো থেকো তুমি, তোমার বাবা তোমাকে আর কটা দিন নিজের ছায়ায় রাখতে পারল না। ক্ষমা করো। আর নিজেকে সামলাতে পারলেন না তিনি, ভানভাসা ঢেউয়ের মতো মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। মাইরা ফ্যালফ্যাল করে চেয়ে রইল। তন্ময় তাহসিন চৌধুরীকে সরিয়ে নিল। খানিকক্ষণ বাদেই একমাত্র বোনের জানাজা। তিন্নি কাঁদছে, রুবিও কাঁদছে। সব আত্মীয় স্বজনরা মেয়েটা অকাল মৃত্যুতে কাঁদছে। তন্ময়ের ফুপু জেবা এবং তার পরিবার কানাডা থেকে আসবে, তবে তার আগেই দাফন করা হবে মেয়েটাকে। সময় মতো মাগরিবের নামাজের পর দাফন করা হল। সব কাজ শেষ করে সবাই যে যার পথ ধরে চলে গেল। রয়ে গেল তন্ময়। বড্ড অভিমান জমেছে আজ তার তানিশার প্রতি। আন্ডারস্কোর তুই খুব সেলফিশ বোন, তুই আমার বোন হবার যোগ্য না, বুঝলি? আমার বোন এত ভীতু হতে পারে না। তুই আমার বোন হলে আমাকে সবকিছু বলতি, কিন্তু না, তুই বললি না। কাকে বললি? ওই স্টুপিড মাইরাকে। যে মেয়েটা পৃথিবীর সবচাইতে বোকা, তাকে বললি? আমাকে বললে কি এমন ক্ষতি হতো রে? আমি তোর ভাই ছিলাম, তবে কেন বললি না? বল, চুপ করে আছিস কেন? ও সরি, তুই তো আর কথা বলবি না। তন্ময় কাঁচা মাটির কবরের পাশে বসল, জড়িয়ে ধরে শুয়ে পড়ল। 2 ফুটা অশ্রু বোধহয় ঝরে পড়ল, তবে অন্ধকারে তা দেখা গেল না। কে জানে কতক্ষণ এভাবে বসে রইল সে। ভাইয়া, আপনি এখনও এখানে? নীলিমা কাপা কাপা কণ্ঠে বলল। তার পাশে আহির। তন্ময় ফিরে চাইল নীলিমার পানে, অতঃপর আবারও বোনের কবরের পাশে মাথা এলিয়ে দিল। মিস্টার তন্ময়, আপনার ওয়াইফ। আহির কথা শেষ করার আগেই তন্ময় তীক্ষ্ণ কণ্ঠে বলল, ওর নাম আমার সামনে নিবেন না প্লিজ। নীলিমা, যাও তোমরা এখান থেকে, আমি আসছি। নীলিমা চুপচাপ আহিরের পানে চাইল। আহির ইশারা দিল এখান থেকে চলে যাওয়াই ভালো। রাত তখন 11টা বোধ হয়। জেবা আর তার ছেলে জাহিদ আর মেয়ে জাহানারা এসেছে। মায়ে ভাইঝির লাশ দেখতে না পারায় ভদ্রমহিলা যেন আরও বেশি কষ্ট পেল। ভাইকে জড়িয়ে ধরে কাঁদছে। মাইরা নীলিমার কোলে মাথা রেখে সোফায় শুয়ে আছে। গায়ে তার 102 ডিগ্রি জ্বর। তন্ময় বাড়ি ফিরে একবার সবার পানে চাইল, অতঃপর হুট করে মাইরার হাত ধরে টানতে টানতে রুমের দিকে হাঁটা ধরল। জেবা ভাইয়ের ছেলের এহেম কাণ্ডে থমকালো, অবাক হয়ে শুধালো, বাবা তন্ময়, তুমি ওকে কোথায় নিয়ে যাচ্ছ? তন্ময় জেবার পানে চেয়ে বলল, কথা আছে ওর সাথে, নাকি আমার বউয়ের সাথে আমি কথাও বলতে পারবো না? না বাবা, আমি সেভাবে বলিনি। তন্ময় আর কিছু শোনার বা বলার প্রয়োজন মনে করল না। মাইরার হাত ধরে রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। মাইরা কেবল ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। তন্ময় বরাবরই শান্ত প্রকৃতির মানুষ, তবে আজ তাকে শান্ত লাগছে না। নীল চোখের মণিগুলো আজ বড্ড ভয়ঙ্কর ঠেকল মাইরার কাছে। সব কিছু জানতে তুমি, তাই না? মাইরা শুকনো ঢোক গিলল। কি জানতাম? তন্ময় রেগে গেল, মেয়েটা মিথ্যা বলছে। মাইরার মুখ চেপে ধরল। মাইরা ছটফট করে উঠল, গাল বোধ হয় দাঁতে লেগে কেটে গেল। ছাড়ুন, লাগছে আমার। চুপ, একদম চুপ, খুনি কোথাকার। মাইরা তন্ময়ের পানে চাইল, অতঃপর শান্ত কণ্ঠে বলল, আমি খুনি। হ্যাঁ, তুই খুনি, আমার বোনের খুনি তুই। সব জানতিস না তুই? তাহলে কেন আমাকে সবকিছু বললি না? কেন? অ্যানেসমি। মাইরা কেঁপে উঠল। তন্ময় মাইরার চুলের মুঠি শক্ত করে চেপে ধরল। মাইরা ব্যথায় চোখ বন্ধ করে নিল। তন্ময় ফের বলল, এই মেয়ে, আমি তো তোমাকে ভালো মনে করেছিলাম, বিশ্বাস করেছিলাম। আর ভালো? আর কি? মাইরার শান্ত কথা শুনে তন্ময় মাইরা করে ধাক্কা দিল। মেয়েটা ব্যালেন্স হারিয়ে আলমারির কর্নারে গিয়ে পড়ল। কপাল বেয়ে 2 ফুটা রক্ত বের হল। দরজার সামনে দাঁড়িয়ে এতক্ষণ সবাই সবকিছু শুনছিল। মাইরার চিৎকারে তাহসিন চৌধুরী চিন্তিত হল। আহির আর সে মিলে দরজা ভেঙে ভেতরে আসতেই আটকে উঠল। মেঝেতে জ্ঞানহীনভাবে পড়ে আছে মাইরা, কপাল চুইয়ে রক্ত পড়ছে। নীলিমা কাঁদতে কাঁদতে মাইরার কাছে গেল, কয়েকবার ডাকল না, মেয়েটার সারা শব্দ নেই। স্যার দেখুন না, ও কথা বলছে না, কি হয়েছে আমার মাইরার? দেখুন আহির স্যার, ওকে এক্ষুনি হাসপাতাল নিতে হবে। তন্ময় চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহসিন চৌধুরী ছেলের গালে সজোরে একটা থাপ্পড় বসাল।
তাতে তন্ময়ের হেলদোল নেই। আহির আর নীলিমা মাইরাকে নিয়ে হাসপাতালে গেল, তাহসিন চৌধুরী ও সঙ্গে গেল। তন্ময় কেবল চেয়ে রইল সবার পানে। সবাই ঘর ছেড়ে বের হতেই ড্রেসিং টেবিলের আয়নায় ফুলদানি ছুঁড়ে ফেলল, সঙ্গে সঙ্গে ভেঙে চুরমার হয়ে গেল। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল কাচের টুকরো। তন্ময় বেকনিতে গিয়ে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। নীলিমা যখন কল দিয়ে বলল, তানিশা আর নেই, পৃথিবীটা বোধহয় থমকে গেছিল। যদিও হাসপাতালে নিয়ে গেছিল, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানতে পারল মৃত ব্যক্তি প্রেগন্যান্ট ছিল। তন্ময় থক গেছিল। মাইরার জ্ঞান ফেরার পর মেয়েটা পাগলের মতো কাঁদতে কাঁদতে বলেছিল, নীলু ওর বাচ্চা আর ও না হতে পারে না, ও আমাদের ছেড়ে যেতে পারে না। তন্ময় তখন বুঝতে পারল, মাইরা সব জানে। তন্ময় তখন নিজেকে শান্ত রেখে ডাক্তারকে বলেছিল প্রেগনেন্সির কথা কাউকে না জানাতে। ডক্টর তন্ময়ের বন্ধুর বাবা ছিল বিধায় কাউকে জানায়নি। তন্ময় আকাশের পানে চেয়ে বলল, বোকা ফুল, তোমাকে আমি বিশ্বাস করেছি, আজও করি, তবে কেন আমার থেকে সত্যিটা লুকিয়েছিলে কেন? আমি তোমার উপর রেগে আছি, খুব খুব রেগে আছি। সময় হচ্ছে নদীর স্রোতের মতো বহমান, কারো জন্য দিনক্ষণ থেমে থাকে না, প্রকৃতির নিয়মে চলতে থাকে। এই তানিশার মৃত্যুর আজ 3 মাস পেরিয়ে গেছে। মাইরার এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। এই 3 মাসে মাইরার আর তন্ময়ের সাথে দেখা হয়নি। ছোট্ট একটা বাসা নিয়েছে, যদিও মাইরার সাথে আরও একটা মেয়ে থাকে, নাম তার মাইশা। মেয়েটা অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। বেশ ভালো, মাইরার সাথে সবসময় আগ বাড়িয়ে কথা বলে। মেয়েটার পরিবার নেই, ছোট্টবেলা থেকে এতিমখানায় বড় হয়েছে, তাই হয়তো মাইরার কষ্টটা অনুভব করতে পারে। মাইরা, আসো না, আজ আমরা একসাথে ডিনারে যাই, নীলিমাকে বলে দিচ্ছি ও আসবে। মাইশা আপু, তুমি যাও, আমার ভালো লাগছে না। মাইশা মাইরার গালে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, আমাকে তোমার বড় বোন মনে হয় না মাইরা? এই তো তোমার আর আমার নামের কত মিল। আমি মাইশা, আর আমার মেলায় হারিয়ে যাওয়া বোন মাইরা বলেই দাঁত বের করে হাসল। মাইরা ফ্যালফ্যাল করে চেয়ে রইল মাইশার পানে। মেয়েটা বেশ মিশুক, যখন তখন হাসতে থাকে। কখনো তার সামনে মন খারাপ করে থাকা যায় না। কি দারুণ তার প্রতিভা, সবাইকে হাসাতে জানে। আন্ডারস্কোর কি হলো, কি ভাবছ মাইরা? কই কিছু না তো আপু, আমি রেডি হয়ে আসছি, তুমি নীলিমাকে বলে দেও চলে আসতে। জলদি যাও। নীলিমা ছাদে দাঁড়িয়ে আহিরের চিন্তায় মগ্ন ছিল। আজকাল তেমন দেখা হয় না। সেই সপ্তাহ খানেক আগে দেখা হয়েছিল মানুষটার সাথে, আর দেখা হয়নি। আর আল্লাদি মেয়েটা কি আদুরে, দেখলেই চুম্মা দিয়ে খেয়ে ফেলতে মন চায়। শাহির স্যারের ডিএনএ এত সুন্দর, ভাবতেই লজ্জা লাগল নীলিমার। এমন সময় নুরানি দৌড়ে ছাদে এলো, নীলিমার পানে ফোন বাড়িয়ে দিয়ে বলল, এই নেও মাইরা আপুর রুমমেট মাইশা আপু কল দিয়েছে। নীলিমা ফোন কানে দিয়ে সালাম দিল, অতঃপর ভালো মন্দ জিজ্ঞেস করল, তুমি কিন্তু চলে এত? নীলিমা নুরানিকে সাথে এনো কেমন? আন্ডারস্কোর আচ্ছা আপু, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ব্যস্ত ঢাকা শহরের কোলাহল পেরিয়ে খানিকটা দূরে একটা ছোটখাটো কফি শপ। কফি শপে কর্নারে থাকা টেবিলটা বুক করে বসে আছে জাহিদ। মুখে তার বিরক্ত, বারবার হাতে থাকা ঘড়ির কাঁটায় সময় দেখছে, গুনে গুনে 2 ঘন্টা ধরে বসে আছে। অথচ নাতাশার দেখা নেই, আর না তো তন্ময়। দুজনেই কোথায় আছে কে জানে। সরি জাহিদ, তোমায় এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। তন্ময় কই, ও আসেনি? কথা শেষ করতে করতে চেয়ার টেনে বসল নাতাশা। জাহিদ রেগে কটমট করতে করতে বলল, এই নাতাশা, তুমি আর ভাই কি পেয়েছ? আমাকে 2 ঘন্টা যাবৎ বসিয়ে রেখেছ। আন্ডারস্কোর বললাম তো বাবা, সরি। তন্ময় কই? ভাই আসছে বলল তো। নাতাশা ব্যাগ থেকে ফোন বের করে কল লাগালো তন্ময়ের ফোনে, তবে ততক্ষণে তন্ময় তাদের সামনে এসে বসল। জাহিদ তন্ময়ের পিঠে 2টি ঘুষি দিয়ে বলল, কোথায় ছিলি ভাই আমার? অফিসে মিটিং ছিল, অ্যাটেন্ড করতে হয়েছে। ও আচ্ছা, এসেছি সেতেই শান্তি। এবা কথা শেষ করার আগেই গায়ে গরম কিছু পড়তেই জাহিদ চিৎকার দিয়ে উঠল, ওরে আমার মাপুরে গেলাম তো। হায় আল্লাহ, আমার একমাত্র বউয়ের সম্পদে কে গরম পানি ঢেলে দিল, বাবা গো পুড়ে গেল। মাইশা হকচকিয়ে গেল, পরিস্থিতি বুঝতে পেরে জিভে কামড় দিল, দৌড়ে জাহিদের বুকে লেগে থাকা গরম কফি টিস্যু দিয়ে মুছতে মুছতে বলল, আইম সরি, আমি একদম দেখতে পাইনি। উফ, খুব লেগেছে তাই না? দেখি কোথায় পুড়েছে, কতটা পুড়েছে? আচ্ছা, খুব জ্বলছে তাই না? হ্যাঁ আমি জানি খুব জ্বলছে। দাঁড়ান, ঠান্ডা পানি দেই। মাইশা টেবিল থেকে পানি নিয়ে জিহাদের বুকে ঢেলে দিল।
জিহাদ তীক্ষ্ণ কণ্ঠে কিছু বলতে যাবে তার আগেই দৃষ্টি গেল বকবক করতে থাকা মাইশার পানে, ফর্সা দেখতে সিল্কি কাজ সমান চুলগুলো ঝুটি করা। পরনে নীল লং স্কার্ট আর সাদা কুর্তি। কপালে দুই একটা ক্ষুদ্র ব্রণ, ঠোঁটের নিচে কুচকুচে কালো একটা ছোট্ট তিল। আর হ্যাঁ, মাঝ কপালে বাঁকা কাটা দাগ। মেয়েটা শুধু বকবক করছে। জিহাদে দারুণ লাগলো চঞ্চল মেয়েটাকে। নাতাশা আর তন্ময় দ্রুত জিহাদের সামনে এলো। কি রে, তুই ঠিক আছিস? জিহাদ তন্ময়ের পানে চেয়ে বলল, নো ব্রো, আমি একদম ঠিক নেই। তন্ময় ভাইয়ের পানে চেয়ে ভ্রু কুচকে রইল। মাইশা ফের বলল, দেখি কোথায় লেগেছে, ইস পুড়ে গেছে বোধ হয়। জিহাদ শান্ত কণ্ঠে বলল, হ্যাঁ পুড়ে গেছে, খুব জ্বলছে, ভীষণ জ্বালা করছে। মাইশা চিন্তিত হয়ে শুধাল, কোথায় জ্বলছে? জিহাদ চোখ বন্ধ করে মৃদু হেসে বুকের বাপাশে হাত দিয়ে বলল, এখানে মেয়ে, তুমি সারিয়ে দিতে পারবে? মাইশা ভ্রু কুচকে বলল, আমি কি করে সারিয়ে দিব? আপনি বরং ডাক্তার দেখান, আমার জন্য আমার বোন দাঁড়িয়ে আছি, আমি যাচ্ছি। যেতে গিয়েও থেমে গেল। মাইশা ব্যাগ থেকে দুটো 2000 টাকার নোট বের করে জিহাদের হাতে ধরিয়ে বলল, ডাক্তার দেখিয়ে নিবেন। বলেই দৌড়ে চলে গেল। জিহাদ হাত ছেড়ে ডাকল, তবে মেয়েটা বোধহয় শুনল না। জিহাদ এবার বেশ বড় করে বলল, আন্ডারস্কোর নাম কি তোমার মেয়ে? মাইশা দাঁড়ালো, পিছু ফিরে চাইল, শান্ত কণ্ঠে বলল, আন্ডারস্কোর আমি মাইশা, এখন বাই, আমাকে যেতে হবে। জিহাদ আবারও ডাকল, তবে মেয়েটা আর দাঁড়ালো না, দৌড়ে চলে গেল। জিহাদ ফ্যালফ্যাল করে চেয়ে রইল। জিহাদ, তুমি মেয়েটাকে কিছু বললে না? জিহাদ নাতাশার পানে চেয়ে মৃদু হেসে বলল, প্রিটি গার্ল, কি করে কিছু বলি বলো তো? নাতাশা বোধহয় বিরক্ত হল, তন্ময়ের পানে চেয়ে বলল, তন্ময় চলো, এবার যেতে হবে। তন্ময় হ্যাঁ জানাল। জাহিদ মিটমিট করে একা একা হাসছে। তন্ময় জাহিদের পেটে গুঁতো মেরে বলল, ভাই চল এখন। জাহিদ হাসতে হাসতে গান ধরল, দুধে আলতা গায়ের বরণ, রূপ যে কাঞ্চাসোনা। মাইশা আপু, ছেলেটা তোমাকে কিছু বলেনি? মাইশা হাসতে হাসতে মাইরার কাঁধে হাত রেখে বলল, জানো মাইরা, আমি ভেবেছিলাম ছেলেটা আমাকে বকবে, কিছু তীক্ষ্ণ কথা শুনিয়ে দিবে। তবে ছেলেটা কিছুই বলল না। কি আজব, তাই না? নীলিমা ঠোঁট টিপে হাসল, অতঃপর মাইশার পানে চেয়ে বলল, আপুই ডালমে কুচকালাহে। মাইশা কপাল কুচকে বলল, মানে উনি তোমার প্রেমে পড়েছে? মাইশা চোখ বড় বড় করে নীলিমার পানে চেয়ে বলল, কি হহ? হ্যাঁ আপু, তাই তো মনে হচ্ছে। মাইশা খানিকটা লজ্জা পেল, ধমক দিল নীলিমাকে, পাজি মেয়ে, চুপ করো, আমি না তোমার বড় আপু। নীলিমা চুপ করে মাইরার পানে চাইল। মেয়েটা চুপচাপ শুনছে, মুখে হাসি নেই, কোনো আনন্দ নেই। গত 3 মাস ধরে মেয়েটা এমনই হাসে না আগের মতো। নীলিমা সামনে আইসক্রিমওয়ালাকে দেখে বলল, মাইশা আপু চলো আইসক্রিম খাই। মাইশা ঠোঁট ভেজালো জিভ দিয়ে, চলো খাই। এই মাইরা, তোমার জন্য কি আইসক্রিম নিব? মাইরা মলিন মুখে বলল, তোমরা যা খাও তাই এনো। নীলিমা দৌড়ে আইসক্রিমওয়ালার কাছে গেল। মাইরা আর মাইশা দাঁড়িয়ে আছে। মাইশার দৃষ্টি তখন আইসক্রিমের দিকে। মাইরা রাতের শহর দেখছিল। হুট করে মাইশা কে ধাক্কা দিল, আর চিৎকার দিয়ে বলল, মাইশা আপু সরো। মাইশা পিচ ঢালা রাস্তায় গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। নীলিমা ভরকে গেল, পিছু ফিরে চাইল। মাইরা আবারও চিৎকার দিল, আহহ, হায় আল্লাহ, পুড়ে যাচ্ছে, আল্লাহ ঝলসে যাচ্ছে, আহহ বাঁচাও, কেউ পুড়ে যাচ্ছে। হাতে চিবুক আর গলা ধরে আছে। নীলিমার হাতের আইসক্রিম পিচ ঢালা রাস্তায় গিয়ে পড়ল। মাইশা দৌড়ে মাইরা কাছে এলো। মেয়েটা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে আর আর্তনাদ করছে। নীলিমা চিৎকার করে কাঁদতে কাঁদতে মাইরা পাশে বসল, তবে ছোঁয়ার সাহস পেল না। আহহ খোদা, পুড়ে যাচ্ছি, আল্লাহ বাঁচাও আল্লাহ, মা কোথায় তুমি? তোমার মেয়ে ঝলসে যাচ্ছে মা। মেয়েটা পিচ ঢালা রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। মাইশার আর বুঝতে বাকি রইল না, এসিড ছোড়া হয়েছে। হু হু করে কেঁদে উঠল। মাইরা মাথা কোলে তুলে নিল। নীলিমা, জলদি পানি নিয়ে এসো। নীলিমা দৌড়ে আশেপাশে গেল। না, জায়গাটা নির্জন হওয়ায় কোনো দোকানপাট নেই, আশেপাশে কোনো মানুষ নেই। নিজেকে বড্ড অসহায় মনে হল। ফুপিয়ে কেঁদে উঠল। চোখের সামনে ভেসে উঠল মাইরার আর্তনাদ, আর ঝলসে যাওয়া চিবুকের নিচ আর গলা আর বুকের বাপাশ হাতের বাহু। নিজেকে সামলে নিল, দৌড়ে কফিশপের দিকে গেল। তন্ময়, নাতাশা আর জিহাদ মাই কফিশপ থেকে বের হচ্ছিল। তন্ময়ের চোখ নীলিমা পানে যেতেই খানিকটা অবাক হল। মেয়েটা কাঁদতে কাঁদতে দৌড়ে আসছে,
কিন্তু কেন? জিহাদ আর নাতাশাও সেদিকে তাকালো। নীলিমা হুট করে থেমে গেল, তন্ময়কে দেখে চিনতে পারল, সব অভিমান ভুলে কাঁদতে কাঁদতে তার সামনে এসে দাঁড়াল, হুট করে তন্ময়ের পা ধরে বলল। ভাইয়া প্লিজ বাঁচান ওকে। ও মরে যাচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে, সবকিছু পুড়ে যাচ্ছে, ও খুব কষ্ট পাচ্ছে। তন্ময় হকচকিয়ে গেল, নীলিমাকে দাঁড় করিয়ে শান্ত কণ্ঠে বলল, রিল্যাক্স নীলিমা, শান্ত হয়ে বলো কি হয়েছে। ভাইয়া মা মাইরাকে কেজব যেন কথা শেষ করতে পারল না, মেয়েটা হেঁচকি তুলে কাঁদছে, শরীরটাও কাঁপছে। নাতাশা ধরল মেয়েটাকে। তন্ময়ের চিন্তা যেন দ্বিগুণ হলো। মাইরা, মা, ইরার কি হয়েছে? কি হয়েছে মাইরা? র তন্ময় স্বর খানিকটা কাঁপল বোধ হয়ে। নীলিমা নিজেকে সামলে নিয়ে বলল, কারা যেন এসিড ছুঁড়েছে, ও খুব কষ্ট পাচ্ছে, ভাইয়া খুব ছটফট করছে, খুব কাঁদছে। তন্ময় দু পা পিছিয়ে গেল। নীলিমা পানে চেয়ে বলল, কোথায় ও? নীলিমা হাতের ইশারায় দেখালো। তন্ময় দৌড়ে ছুটল সেদিকে। নীলিমা জিহাদের পানে চেয়ে বলল, ভাইয়া পানি নিয়ে আসুন। জিহাদ কফি শপের ভেতরে ছুটল। নীলিমা আর নাতাশা তন্ময়ের পিছু নিল। আপু বাঁচাও আমাকে, আহ খুব ব্যথা লাগছে, আপু আমাকে বাঁচাও। মাইশা কাঁদতে কাঁদতে চেয়ে রইল মাইরা, পানে কেমন ছটফট করছে। মাইরা ফের আর্তনাদ করল, ইয়া আল্লাহ আমাকে মেরে ফেলুন, নাহ সব যন্ত্রণা মুছে দিন। আমার যে আর সহ্য হচ্ছে না খোদা, পুড়ে যাচ্ছি আমি, আল্লাহ বাঁচান আমাকে। তন্ময় দৌড়ে মাইরার সামনে এসে বসল, বুকটা কেঁপে উঠল। ছোট্ট শরীরটা গুটিয়ে নিয়েছে মেয়েটা, গায়ে থাকা পিচ কালারের জামাটা কালসিটে আবরণ হয়েছে। হৃদয়ে ব্যথা অনুভব করল। মাইরার আর্তনাতে চোখ বেয়ে অশ্রু বাড়ালো। জিহাদ নাতাশা নীলিমাও এলো। মাইশা দ্রুত সব পানি ঢেলে দিল মাইরার পুরা জায়গায়। তন্ময় জিহাদকে ধমকে বলল, জিহাদ ফার্স্ট গাড়ি নিয়ে আয়, দ্রুত। জিহাদ দৌড়ে গাড়ির দিকে গেল। মিনিট দুই পরে গাড়ি নিয়ে এলো। মায়রাকে কোলে নিয়ে তন্ময় গাড়ির ব্যাক সিটে বসল, তার সাথে মাইশা আর নীলিমা। জিহাদ গাড়ি ড্রাইভ করছে আর তার পাশে নাতাশা। মায়রা আধো আধো তন্ময়কে দেখল, দুই হাতে তন্ময়ের শার্ট খামচে ধরল, কাপা কাপা কণ্ঠে বলল, আমার খুব কষ্ট হচ্ছে তন্ময়, আপনি প্লিজ ছাড়িয়ে দিন, নয়তো আমার গলা দ্বীপে মেরে ফেলুন। তন্ময় মায়রার ঠোঁট চেপে ধরল, তীক্ষ্ণ কণ্ঠে বলল, জাস্ট স্টপ ইট, একদম চুপ, কথা বলবে না, কিচ্ছু হবে না তোমার, বুঝলে, কিচ্ছু হতে দেব না আমি। মায়রার বোধহয় নিজের বৃক্ষ পেল, তন্ময়ের বুকে হামলে পড়ল, হেঁচকি তুলতে তুলতে বলল, আমার ভীষণ কষ্ট হচ্ছে তন্ময়, খুব জ্বালা করছে, আমার সবকিছু পুড়ে যাচ্ছে। আর কিছু বলতে পারল না মেয়েটা, চোখ বন্ধ করে নিল। মাইশা আর নীলিমা কাঁদতে লাগলো। তন্ময় মায়রার মাথায় আলতো চুমু এঁকে ফিসফিস করে বলল, চোখ খুলো বোকা ফুল, দেখো আমি আছি তোমার পাশে, প্লিজ চোখ খুলো।